ওয়েলকাম স্টুডেন্ট, আমি সুমিত স্যার। আজকে তোমাদেরকে ট্রান্সলেশন সম্পর্কে বলবো। এটা একটা প্রোটিন সিনথেসিসের ধাপ। আর প্রোটিন সিনথেসিস করতে গেলে পরে তার মধ্যে আরো কয়েকটা ধাপ থেকে থাকে, যেগুলো আমি এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি তোমাদের জন্য। সেখানে তোমরা নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন এগুলো সম্পর্কে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে তোমরা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখলে পরে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। আজকে আমি মেইনলি তোমাদেরকে সেন্ট্রাল ডগমা এবং ট্রান্সলেশন সম্পর্কে বলবো। তো প্রথমে আমরা জানি যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ডিএনএ দ্বিতন্ত্রী হয়ে থাকে এবং এই দ্বিতন্ত্রী ডিএনএ যে একটা তন্তু, সেটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে তার উপরে পরিপূরক, মানে ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইড গুলো থাকে অর্থাৎ পলিনিউক্লিওটাইড থাকে, তার পরিপূরক বেসযুক্ত এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ তৈরি হয়। এবার এই এমআরএনএ তৈরি হওয়ার যে পদ্ধতিটা, এমআরএনএ তৈরি হওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ থেকে তার একটা টেমপ্লেটকে পরিপূরক বা ছাঁচ হিসেবে ব্যবহার করে তার থেকে এমআরএনএ তৈরি হওয়ার যে পদ্ধতিটা, সেই এমআরএনএটাকে আমি এখানে দেখিয়েছি। পদ্ধতিটা তাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। কখনো কখনো এই ট্রান্সক্রিপশন প্রসেসটার উল্টো দেখা যায়, অর্থাৎ এমআরএনএর পরিপূরক বেসযুক্ত ডিএনএ তৈরি হয়, অর্থাৎ এমআরএনএ থেকে ডিএনএ বার্তা উল্টো দিকে যায়, তখন তাকে বলা হয় হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবার এই ডিএনএ যে থাকে, সেই ডিএনএ এর প্রত্যেকটা তন্তু সাথে আবার পরিপূরক বেসযুক্ত আরেকটা তন্তু যখন তৈরি হয়, দিয়ে প্রত্যেকটা তন্তু থেকে আরেকটা করে অপত্য ডিএনএ তৈরি হয়। এই প্রসেসটাকে বলা হয় ডিএনএ থেকে মানে মাদার ডিএনএ থেকে ডটার ডিএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে অন্য ভিডিওতে বলা আছে, সেটা আমি বললাম, ডেসক্রিপশন নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এই যে ট্রান্সক্রিপশন হলো, হয়ে যে এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ এর উপরে তোমরা দেখো যে নিউক্লিওটাইড গুলো থাকে, সেটা তিনটা করে একসাথে পরপর বসে একটা করে ট্রিপলেট তৈরি করে, যেটা কিনা একটা জেনেটিক কোড বহন করে। প্রত্যেকটা জেনেটিক কোড বা ট্রিপলেট কোন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। যেমন AUG, এটা মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এরকম করে GCC, UCC, এরকম পরপর বিভিন্ন নিউক্লিওটাইডের ট্রিপলেটগুলো জেনেটিক কোড বহন করে। এবার এই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো সাইটোপ্লাজম থেকে এসে এমআরএনএ এর উপরে যুক্ত হয়। যুক্ত হয়ে এখানে কি হয়, একটা অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেন তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। কি তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডে, মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, তারপরে এর সাথে পলিপেপটাইড চেন দ্বারা যুক্ত আরেকটা অ্যামাইনো অ্যাসিড অ্যালেনিন, বা আরেকটা অ্যামাইনো অ্যাসিড সেরিন। এরকম পরপর অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হয়ে এই যে অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেন গঠন করছে, এটাকে বলছে হচ্ছে প্রোটিন। এইভাবে প্রোটিন সিনথেসিস হয়। তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হওয়ার এই যে টোটাল প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ডগমা। এবার আমি তোমাদেরকে এই যে ট্রান্সক্রিপশনের পরে, মানে এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস মানে পলিপেপটাইড চেন তৈরি হওয়ার যে প্রসেসটা, সেই ট্রান্সলেশন সম্পর্কে ডিটেলসে নিচে বলবো। এই ট্রান্সলেশন করতে গেলে পরে বা ট্রান্সলেশন প্রক্রিয়াটা হতে গেলে বেশ কয়েকটা জিনিস লাগে। কি কি? যেমন এক নাম্বার তো বললাম এমআরএনএ লাগবে।
2 নম্বর কথা, কোষের সাইটোপ্লাজমের মধ্যে প্রায় 20 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড দরকার পড়ে। তারপরে সাইটোপ্লাজমের মধ্যে এখানে প্রোক্যারিওটিক কোষের বা ইকোলাই কোষের যেহেতু আমরা ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস সম্পর্কে আলোচনা করব, তাহলে সেখানে যে রাইবোজোম থাকে সেখানে রাইবোজোমটা 70S প্রকৃতির থাকে, যেটা কিনা দুটা সাব ইউনিট নিয়ে গঠিত, 30S এবং 50S সাব ইউনিট। তার মানে সেই রাইবোজোম লাগবে, 30S এবং 50S সাব ইউনিটের রাইবোজোম লাগবে। তা বাদ দিয়ে টিআরএনএ লাগবে, তা বাদ দিয়ে বিভিন্ন ধরনের উৎসেচক লাগে, যেমন মনে করো পেপটাইডাল ট্রান্সফারেজ লাগে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস বলে একটা উৎসেচক লাগে, তারপরে শক্তির জন্য এটিপি জিটিপি এগুলো লাগে, এবং বিভিন্ন রকম প্রোটিন ফ্যাক্টর লাগে, যেমন মনে করো ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 2, 3 বা ইলিমিনেশন ফ্যাক্টর লাগে বা রিলিজিং ফ্যাক্টর লাগে। এই ধরনের বিভিন্ন প্রোটিন ফ্যাক্টর কিন্তু এর উপাদানের মধ্যে লেগে থাকে। সেই জিনিসগুলো ব্যবহার হয়ে কি করে ট্রান্সলেশন প্রসেসটা হয় বা সম্পন্ন হয় সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন বিস্তারিতভাবে বলছি। চলে আসছে হচ্ছে, প্রথমে আমি বললাম যে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড একটা উৎসেচকের সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিসের সাথে যুক্ত হয়ে, আর তার সঙ্গে কি যুক্ত হবে, এটিপি যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড এএমপি এনজাইম কমপ্লেক্স গঠন করবে। এরপরে এর সাথে কি হবে, সাইটোপ্লাজম থেকে টিআরএনএ এসে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স এবং এনজাইম এবং এএমপি রিলিজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল। এরপরে এই যে অ্যামাইনো অ্যাসিড তোমরা দেখছো, সেই অ্যামাইনো অ্যাসিডটা সাধারণত যখন এই যে এমআরএনএটার উপরে যখন দেখছি, সেখানে প্রথমে দেখবে AUG বলে যে ইনিশিয়েশন কোডন থাকে, যেটাকে কিনা প্রারম্ভিক কোডনও বলছে। এটা সবসময় মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। সেই জন্য প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে এসে যুক্ত হবে, সেই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে মিথিওনিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড যদি মিথিওনিন হয়, তাহলে পরে সেই মিথিওনিন, আমি অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে নিচ্ছি মিথিওনিন, সেই মিথিওনিন কি করবে, ট্রান্সফারাইলেজ উৎসেচকের সাহায্যে ফরমাইলেশন হবে, হয়ে তৈরি করবে হচ্ছে মিথিওনিন টিআরএনএ ফরমাইলেশন মিথিওনিন। মানে এই যে কমপ্লেক্সটা গঠিত হলো আমি বললাম, সেখানে অ্যামাইনো অ্যাসিডের জায়গায় যদি আমি মিথিওনিন নিই, তাহলে মিথিওনিন টিআরএনএ এবং তার ট্রান্সফারাইলেজ উৎসেচকের সাহায্যে ফরমাইলেশন হয়ে, সেটা এই যে ফরমাইলেশনের চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি এফ মিথ করে। তাহলে এই হয়ে গেল একটা ট্রান্সলেশনের প্রথমে এই উত্তেজক অ্যাক্টিভেশন পর্যায়ে এটা ঘটবে। এরপরে কি হয়, সাইটোপ্লাজমের মধ্যেই 30S 70S এই রাইবোজোমগুলো উপস্থিত থাকে। সেই 30S এবং 70S রাইবোজোম কি হবে, এই এমআরএনএর সাথে প্রথমে 5' AUG
এটা জি, এটা এটা প্রথমে এই এমআরএনএ এবং সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত 30S রাইবোজোম পরস্পর এসে যুক্ত হবে, যুক্ত হয়ে এবং যুক্ত হতে সাহায্য করবে হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3, যুক্ত হয়ে তৈরি করবে কি 30S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স হলো। এরপরে আবার ইনিশিয়েশন ফ্যাক্টর 1 এবং জিটিপির সাহায্যে এর মধ্যে এমআরএনএ এর উপরে এসে কি যুক্ত হবে, 30S তো ছিলই, দিয়ে এসে 50S এসে যুক্ত হবে, মানে বড় সাব ইউনিটটা এসে সাইটোপ্লাজমের মধ্যে থেকে এমআরএনএ এর উপর যুক্ত হবে এবং এটাকে বলবে হচ্ছে 70S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স হয়ে গেল। এরপরে এই যে অ্যামাইনো অ্যাসিডের অ্যাক্টিভেশন হয়েছিল দিয়ে মিথাইল টিআরএনএ হয়েছিল, সেইটা এই 70S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সের সাথে যুক্ত হবে এবং তাতে সাহায্য করবে হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর এবং জিটিপি। সেখানে কি হচ্ছে, সেখানে ঘটনাটা কি হচ্ছে সেটা দেখাচ্ছি। AUG, এখানে আছে GCC, এখানে হচ্ছে UCC, এ ধরনের পরপর ট্রিপলেট আছে। এটা আরেকটা আমি তোমাদেরকে পরে স্টেপের এটা করে দিই। তাহলে এখানে হচ্ছে জিসিসি, এটা কি করে হচ্ছে সেটা আমি বলছি। এবার দেখো এই যে তৈরি হয়েছিল 70S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, সেখানে যে রাইবোজোমের দুটো সাব ইউনিট যে যুক্ত হয়ে আছে সেটার মধ্যে কিন্তু তিনটে রিজিয়নে এটাকে ভাগ করা যায়। সব থেকে এই যে ডান দিকের যে অংশটা সেটাকে বলছে এ সাইট বা অ্যামাইনো অ্যাসিড সাইট, এটাকে বলছে পি সাইট বা পেপটাইডাল সাইট, আর এটাকে বলছে হচ্ছে ই সাইট বা এক্সিস সাইট। এবার এখানটা কি হচ্ছে, এই যে এইউজি এ সাইটে যে এইউজি বা ইনিশিয়েশন কোডনটা আছে সেই কোডনের পরিপূরক বেসযুক্ত একটা অ্যাক্টিভেটেড এই যে এমইটিআরএনএ মিথিওনিন টিআরএনএ এসে এখানে যুক্ত হবে। যুক্ত হলে ঘটনাটা কিরকম হবে দেখতে মনে করে নাও। এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে
মিথিওনিন। মিথিওনিন যুক্ত টিআরএনএ এসে এখানটায় ইউজির সাথে, যেহেতু এখানটায় অ্যান্টিকোডন হিসেবে, পরিপূরক হিসেবে ইউ এ সি এরকম এসে যুক্ত হবে, দিয়ে এ সাইডে এটা যুক্ত হবে। এইটা যখন যুক্ত হয়ে গেল টিআরএনএটা, এবং সে একটা কি করলো, অ্যামাইনো অ্যাসিড এর সাথে বহন করে নিয়ে আসলো। এরপরে এই সমগ্র যে রাইবোজোমটা আছে সেটা এক ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ এমআরএনএটা এক ঘর বাঁ দিকে সরে যাবে। সরে গেলে পরে পরবর্তী ধাপটায় তোমরা দেখো, এই এ সাইড থেকে এই অংশটা মানে টিআরএনএ যুক্ত এবং অ্যান্টিকোডন যুক্ত এই অংশটা পরে পি সাইডে চলে আসবে, মানে এখানটা পি সাইডে চলে আসবে। আর কি হবে, এই জিসিসি মানে পরবর্তী যে কোডনটা বা ট্রিপলেটটা আছে সেটা এ সাইডে প্রবেশ করে যাবে। যেই এ সাইডে প্রবেশ করে গেল, তখন ঠিক তার পরিপূরক বেস যুক্ত সি জি জি এই ধরনের পরিপূরক বেস যুক্ত আর একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, ধরে নাও এটা হচ্ছে অ্যালেনিন, অ্যামাইনো অ্যাসিড নিয়ে এ সাইডে ঢুকে গেল। তাহলে পি সাইড আগেরটা এ সাইড থেকে পি সাইডে চলে আসলো, এবং তারপরে পি সাইড এ সাইডটা যে ফাঁকা হয়ে গেল সেখানে পরবর্তী আরেকটা টিআরএনএ ঢুকে গেল, সেটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে ঢুকলো। এইভাবে যখন দুটো পাশাপাশি এ সাইড এবং পি সাইডের মধ্যে দুটো অ্যামাইনো অ্যাসিড চলে আসলো, তখন তাদের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে একটা পেপটাইডাল ট্রান্সফারেজ বলে একটা উৎসেচক, সেই উৎসেচকের সাহায্যে এই পেপটাইড বন্ড তৈরি হবে। কি বললাম উৎসেচকটার নাম? পেপটাইডাল ট্রান্সফারেজ বলে উৎসেচকের সাহায্যে এদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। যখন এদের মধ্যে বন্ডটা তৈরি হয়ে গেল, তখন কি হলো, এই টিআরএনএটার আর দরকার থাকলো না। তখন এই টিআরএনএটা কি হবে, এই এক্সিট সাইড দিয়ে এক্সিট সাইডে চলে আসবে এবং এক্সিট সাইড থেকে বাইরে বেরিয়ে যাবে। এখানে টিআরএনএটা এখানে আমি এরকম করে দেখিয়েছি, তার অ্যাকচুয়াল ক্লোভার লিপ মডেল যেটা, সেইভাবে টিআরএনএর ছবিটা এঁকেছি। এখানে সিম্পল করার জন্য এটাকে আমি এরকম ভাবে এল প্যাটার্ন করে করেছি, একই জিনিস। তাহলে কি হলো, যখনই পেপটাইড বন্ড তৈরি হয়ে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে গেল, তখনই এই টিআরএনএটার আর কোনো কাজ থাকলো না, এটা এক্সিট ফ্যাক্টর দিয়ে রিলিজ হয়ে বাইরে বেরিয়ে গেল। এবং ঠিক তখন এই দুটো পেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত পেপটাইড চেনটা আবার ঠিক এখান থেকে রাইবোজোমটা আবার এক ঘর পরে সরে যাবে, এবং এর সাথে ইউসিসি এই জেনেটিক কোডের উপযুক্ত টিআরএনএ আবার তার অ্যান্টিকোডন সমেত এসে এখানটা যুক্ত হবে। এইভাবে এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে, এবং পলিপেপটাইড শৃঙ্খলটা ধীরে ধীরে বড় হতে থাকবে, এবং এইভাবে প্রোটিনটা সিনথেসিস হবে। এবার এটা সমাপ্তি কি করে হবে? প্রোটিনটি সিনথেসিস চলতেই থাকবে না, এটা সমাপ্তি হবে যদি কিনা পরবর্তীতে এই ইউসিসির পরে কোনো এক জায়গায় এসে এই ধরনের কোনো কোডন থাকে, ইউ এ জি অবলিক ইউ জি এ বা ইউ এ এ, এই ধরনের কোনো একটা কোডন যদি থাকে, এদেরকে বলা হয় হচ্ছে ননসেন্স কোডন, বা এদেরকে বলা হয় হচ্ছে টার্মিনেশন কোডন। তার কারণ হচ্ছে এদের ননসেন্স কোডন কেন বলে, এই ইউএএ, ইউএজি এবং ইউজিএ এরা কোনো অ্যামাইনো অ্যাসিডের অর্থ বহন করে না। অতএব এরা কোনো টিআরএনএ অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে এদের সাথে যুক্ত হতে পারবে না। তাহলে যুক্ত যদি হতে না পারে, তাহলে পরে এই শৃঙ্খলটা আর কন্টিনিউ হবে না, তখন পলিপেপটাইড চেন ওই পর্যন্ত উৎপন্ন হয়ে সমাপ্ত হয়ে যাবে। তাহলে এইভাবে প্রোটিন সিনথেসিস হয় এবং প্রোটিন সিনথেসিসের সমাপ্তি ঘটে। তাহলে এই প্রসেসটাকে বলছে হচ্ছে ট্রান্সলেশন। তাহলে তোমাদেরকে আমি টোটাল একদম ডিএনএ রেপ্লিকেশন থেকে শুরু করে কনসেপ্টটা মোটামুটি দিলাম, তার কিন্তু রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের বর্ণনাটা নিচের ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।